মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর টার্গেট হচ্ছে ইরানের। ইসরায়েল এবং আমেরিকার টার্গেট হচ্ছে ইরানের এই যে ইসলামিক সরকার, ইসলামিক গভর্নমেন্ট, যেটা এই গভর্নমেন্টকে উৎখাত করে দেয়া। ইরানকে ডিস্টার্ব করলে পুরো পৃথিবীর অর্থনীতিতে পরে বড় ধরনের একটা ঝাঁকুনি আসবে। ওদিকে আয়াতুল্লাহ খামিনির অপারেশন টু প্রমিস, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ইরানের ভবিষ্যৎ আসলে কোথায় অগ্রসর হচ্ছে, কোথায় থামবে এই যুদ্ধ? জি, আপনাকে ধন্যবাদ নিউজ 24 এবং আজকের সহবিজ্ঞ আলোচক। এটা নতুন কোনো কিছু নয়। আমরা যদি কয়েক হাজার বছরের ইতিহাস বিশ্লেষণ করি, ইরানের স্ট্যান্ডিংটা এরকম যে ইরান কখনো মাথা নত করেনি, আর ইরানে কোনো শক্তি গিয়ে বেশি দিন টিকতে পারেনি। নানে বারবারি নামে একটা রুটি আছে, ইরানের খুবই জনপ্রিয় একটা রুটি। এই রুটিটা অনেকটা পিজার মতো। ইরানের ভূপ্রকৃতি কিন্তু ওই রকমই। আপনি যদি দেখেন যে ইরান চারপাশ থেকে এমনভাবে এটা বেষ্টিত, এলব্রুজ এবং জাগরোজ, এই দুইটা পাহাড় দিয়ে। এটা ওই যে পিজা যেরকম চারপাশে পাহাড়, উঁচু পাহাড়, তারপরে কিন্তু ডেজার্ট, লুতে কবির লুত এবং কবির ডেজার্ট যেটা আছে, এই দুইটা ডেজার্ট আপনার বলতে গেলে 50% অফ দ্য টোটাল মানে জিওগ্রাফি ল্যান্ডস্কেপ। সুতরাং যত বড় শক্তি হোক না কেন, ইরানে গিয়ে কেউ কখনো আক্রমণ করার দুঃসাহস দেখায়নি। আর আমরা সামরিক দৃষ্টিকোণ থেকে বলি, যতক্ষণ পর্যন্ত ইনফ্যান্ট্রি বুট গ্রাউন্ডে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে দখল বলা যাবে না। ঠিক আছে? সো আপনি যতই বড় স্ট্রাইক করেন না কেন, যতই বড় মিসাইল অ্যাটাক করেন না কেন, আলটিমেটলি যদি গ্রাউন্ডে যদি ট্রুপসকে না পৌঁছায়, এটাকে দখল বলাই যাবে না। সো এটা একটা বড় ধরনের ঝুঁকি, এটা ইউএসএ ভালো মতো জানেন। এখন আসেন যে এটা কিন্তু দীর্ঘদিনের একটা সিকোয়েন্স, দীর্ঘদিনের একটা যে কনফ্রন্টেশন। এখন মিডল ইস্টে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আদার দেন ইরান, কেউ কিন্তু ইউএসকে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখে না। ইরানের যে এই ভিত্তি, এটা কিন্তু শুধুমাত্র যে শুধু সামরিক শক্তি তা কিন্তু না। সামরিক শক্তিতে হয়তো ইরান পিছিয়ে আছে। ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে গিয়ে তার জিওপলিটিক্যাল লোকেশন। মানে আপনি যদি ইয়েকে ধরেন, মানে এর যে সম্পদ আছে, সম্ভবত তেলে পৃথিবীতে তৃতীয় অবস্থান এবং ন্যাচারাল গ্যাসে বোধহয় ফোর্থ অর সেকেন্ড, রাইট? এরকম একটা অবস্থান। সুতরাং ইরানের উপরে ভীষণভাবে নির্ভরশীল হচ্ছে চায়না, নাম্বার 1, তারপরে রাশিয়া। সো এই সব দিক থেকে চিন্তা করলে পুরো পৃথিবীতে যে আপনার ক্রুড অয়েল বা আপনার গ্যাস সাপ্লাই হয়, তার কিন্তু বলতে গেলে একটা বড় অংশ আসে ইরান থেকে। সো এর মধ্যে সবচেয়ে বড় যেটা ইরানের হাতিয়ার, সেটা হচ্ছে গিয়া আপনার হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে মাত্র 34 কিলোমিটার লোয়েস্ট, যে ন্যারোয়েস্ট যেটা ইয়ে আছে, এবং যত আপনার ন্যাচারাল রিসোর্স ট্রাফিক হয়, এটা পৃথিবীর প্রায় 1/3 রিসোর্স এই হরমুজ প্রণালীতে মানে ট্রাফিক হয়ে আসে। সুতরাং ইরানকে ডিস্টার্ব করলে পুরো পৃথিবীর অর্থনীতিতে পরে বড় ধরনের একটা ঝাঁকুনি আসবে, এটা কিন্তু জানেন। এখন আসেন যে ইউএসএর যে বাগাড়ম্বর যে বা বিভিন্ন ধরনের যে ঘটনা, বিভিন্ন সময়ে যে হুমকি ধমকি দিচ্ছে, এর মূল কারণ হচ্ছে ইসরায়েল। বিকজ ইসরায়েলের এইমস নামে একটা লবিস্ট গ্রুপ আছে, যেটা ইউএসএ আপনার আইপ্যাক, রাইট, যেখানে আপনার আইপ্যাক একটা এমন একটা লবিস্ট জিউস গ্রুপ, যে এটার কারণে ইউএসএর অল পলিটিশিয়ানস, ইভেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন, ক্যাপিটাল হিলে গিয়ে সমস্ত সেনেটর, সমস্ত হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা মেম্বার থাকেন, তারা গিয়ে রোল কল করে, বাইবেলের উপর শপথ নেয়, তারা কোনো অবস্থাতে ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে যাবে না। সো এরকম একটা জায়গায় যদি জিউস মানে ক্যাপিটাল ইউএস ইয়ে থেকে তুলে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু বড় একটা ধস নামবে। সো এই কারণে এইসবের কারণে আপনার কোনো সময় ইউএসএ ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে যেতে পারে না। গত জুনে যে যুদ্ধটা হলো, তখন কিন্তু ইসরায়েলকে মানে জাস্ট দেখানোর জন্য হলেও ইউএসএ কিন্তু বড় একটা সামরিক অপারেশন করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কিন্তু প্রথম যখন এটা যুদ্ধ শুরু করলো, তখন ট্রাম্প এটাকে ঘোষণা করলেন এটাকে বলে এলিমিনেট মানে ইরানিয়ান রেজিম, এরকম একটা কথা বলেছে, রাইট? কিন্তু কিছুক্ষণ পরে যখন সেকেন্ড ওয়েভটার প্রস্তুতি নিচ্ছিল, তখন কিন্তু বলে অ্যানিহিলেট। এই দুইটার মধ্যে তফাৎ আছে। এলিমিনেট হচ্ছে উচ্ছেদ করা, আর অ্যানিহিলেট হচ্ছে গিয়ে
মানে ধাপে ধাপে ধুকে ধুকে ধ্বংস করা, এই দুইটার মধ্যে তফাৎ আছে। কারণ সর্বশেষ যেটা হচ্ছে যে 4টা টার্গেটকে আপনার ডোনাল্ড ট্রাম্প টার্গেট করেছে, মানে যে 4টা লক্ষ্যবস্তু সেট করেছে। এক হচ্ছে যে ইরানে কোনোভাবে তাদের নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে দিবে না, এটা একটা 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে ওই এলাকাতে যে প্রক্সি ওয়ার হয়, এবং প্রক্সিটা কিন্তু মদতদাতা বা এটার যোগানদাতা বলতে পারি, মদতদাতা আমরা যদি নেগেটিভ ওয়ার্ড চিন্তা করি, যোগানদাতা হচ্ছে ইরান। ওখানে লেবননে হচ্ছে কি আপনার হিজবুল্লাহ, এখানে ইয়েমেনে হচ্ছে হুতি, এবং ইরাক বা সিরিয়াতেও মানে শিয়া সম্প্রদায় যারা আছে তাদেরকে দিয়ে এই প্রক্সি ওয়ারটা করে। তাহলে এখন দেখেন এক পাশে ইয়েমেন আর এক পাশে যে ইরান, এই দুইটা দেশ যদি একসাথে হরমুজের উপরে কোনো ধরনের অ্যাটাক করতে চায়, তাহলে কিন্তু পুরো সাপ্লাই চেইন অফ ন্যাচারাল আপনার এনার্জি সোর্স পুরাটাই কিন্তু ডিসরাপ্টেড হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই জায়গাটায় ইরান যখন মানে ক্রাশিং রিটালিয়েশন বলছে, ইরান কিন্তু এই অ্যাটাকের পরে ক্রাশিং রিটালিয়েশন বলছে, তার প্রেক্ষিতে এখন কিন্তু ইউএসএ এবং ইসরায়েল আরো সমন্বিতভাবে আরো মারাত্মক ধরনের আক্রমণ করতে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। ইতোমধ্যে ইরান যেটা ডিক্লেয়ার করেছে যে উইদিন মিডল ইস্ট যতগুলি জায়গা আছে, এবং এই জায়গাগুলিতে দেশগুলিতে যেখানে ইউএস এবং ইসরায়েল ব্যক্তি বস্তু স্থাপনা প্রত্যেকটা এখন লেজিটিমেট বৈধ সামরিক টার্গেটের মধ্যে তারা কনসিডার করছে। এবং ইতোমধ্যে কুয়েতে, বাহরাইনে তো তাদের 5th ফ্লিট সবচেয়ে বড় যেটা নৌবহর ওই অঞ্চল সেটা হেডকোয়ার্টার্স, সেখানেও কিন্তু আক্রমণ করেছে। সো এবং কাতারেও বেশ কয়েকটা যে কাতারে আমি কিছুক্ষণ আগে মানে আল জাজিরা রিপোর্টে দেখছিলাম যে 7টা থেকে হামলা হয়েছে, এটা অলরেডি শুরু হয়েছে। সুতরাং এটা একটা ম্যাসিভ একটা সিভিয়ার টাইপ অফ ওয়ারের দিকে টার্ন নিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। জনাব সিরাজুল ইসলাম, আমরা দেখলাম যে ভয়াবহ হামলার মুখে ইরান 31 প্রদেশের 20টি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর পাল্টা জবাবে কিন্তু বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দফতরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, কাতারের আল উদেইদে, আমিরাতের আল দাফরা ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে ইরান। একটু জানতে চাই যে ইরানের এই পাল্টাঘাত কি মধ্যপ্রাচ্যের মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিল, নাকি আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন করে হুমকি তৈরি করলো? আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করার কোনো কারণই নেই। কারণ ইরান সবসময় বলে এসেছে, আমি ইরানে যেহেতু 10 বছর ছিলাম, আমি সেখানে সাংবাদিকতা করেছি, এবং আমার ছোট ছেলেটা এখনো ইরানে পড়াশোনা করে, মেডিকেল 4th ইয়ার এসে পড়ে। এই 10-15 মিনিট আগেও তার সাথে কথা হলো আমার। আমি ওখানকার সিচুয়েশনটা তো জানি, মধ্যপ্রাচ্যের বেশ একটা সিচুয়েশন আমার খুব জানা। সেক্ষেত্রে ইরান সবসময় বলে এসেছে যে তার যে সামরিক সক্ষমতা, যে তার যে সামরিক মিলিটারি পাওয়ার, এটা কিন্তু আঞ্চলিক কোনো দেশের জন্য হুমকি নয়। ফলে ইরান যে পাল্টা রিটালিয়েট করেছে, যেটা পাল্টা হামলা শুরু করেছে, এটা আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করলো না। এটা গেলে একটা দিক। আমি আপনার প্রশ্নের মাথার দিক থেকে শুরু করলাম। এবার প্রথম প্রশ্ন যেটা ছিল যে আপনি প্রথম প্রশ্ন কি বলেছিলেন? আমি প্রশ্ন রেখেছিলাম যে এই যে ইরান পাল্টা জবাব দিয়েছে, এটা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিল কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা এই প্রশ্নটা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত নাড়িয়ে দিল তো বটেই এই হামলায়, আমি ধারণা করছি। এবং ইরানিদের টার্গেট যেটা, আমি তো কম বেশি জানি এবং খুব নিবিড়ভাবে আমি খোঁজ খবর রাখি, বিশেষ করে মিডল ইস্টের বিষয়গুলো, তাতে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর টার্গেট হচ্ছে ইরানের। ইসরায়েল এবং আমেরিকার টার্গেট হচ্ছে ইরানের এই যে ইসলামিক সরকার, ইসলামিক গভর্নমেন্ট যেটা, এই গভর্নমেন্টকে উৎখাত করে দেয়া। কেমন? এই গভর্নমেন্ট উৎখাত করে দেয়া মানেই ইরানের বিপ্লব ধ্বংস হয়ে যাওয়া। এবং ইরানের বিপ্লব আর গভর্নমেন্ট যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ওই দেশে আগের মতো মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। দিস ইজ দেয়ার টার্গেট। আর ইরানের টার্গেট হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য একেবারে সমূলে বিনাশ করে দিয়ে অবসান ঘটানো। ইরান এই লক্ষ্যটাকে সামনে রেখেই কাজ করছে। এখন যদি তারা সফল হতে পারে, তাহলে এই যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান হওয়ার কথা। যদি অবসান নাও হয়, তাহলেও ইরানের দিকে তাকিয়ে কথা বলার মতো অবস্থা থাকবে না। এইরকম একটা সিচুয়েশন তৈরি করতে চায় ইরান। মেবি সেই দিকেই যাচ্ছে সিচুয়েশন। কারণ এরই মধ্যে যে সমস্ত হামলা হয়েছে, কামাল ভাই যেটুকু বললেন, সামান্য অংশ বলেছেন। আমি যদি আরেকটু বিস্তারিত বলি,
বাহরাইনের যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, সেখানে ইরান যে হামলা চালিয়েছে, ম্যাসিভ হামলা, সেখানে যে টোটাল রেডার সিস্টেম একদম ধ্বংস করে দিয়েছে। পঞ্চম নৌবহরের ঘাঁটি মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার নৌবাহিনীর মেইন ঘাঁটি সেটা, আর কাতারের আলুদেদ ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর মেইন ঘাঁটি এবং সেন্টকমের হেডকোয়ার্টার ওটা। কাতারের আলুদেদ ঘাঁটিতে সেন্টকমের যে রেডার সিস্টেম, তাদের যে কমিউনিকেশন সিস্টেম, সেটাও ধ্বংস করে দিয়েছে ইরান হামলা চালিয়ে। এবং এই সেন্টকমের যে আলুদেদ ঘাঁটিতে যে কমিউনিকেশন সিস্টেম, এই কমিউনিকেশন সিস্টেমের আওতায় 5,000 বর্গ কিলোমিটার এরিয়া, 5,000 বর্গ কিলোমিটার এরিয়া তারা অবজার্ভ করতে পারে। এবং ওখান থেকেই আপনার মিশর থেকে কাজাকিস্তান পর্যন্ত এই বিস্তৃত অঞ্চল সেন্টকম কন্ট্রোল করে। তো সেই সেন্টকমের হেডকোয়ার্টারে হামলা করেছে এবং মূলত কমিউনিকেশন সিস্টেম অকার্যকর। এপাশে বাহরাইনের 5th ফ্লিটের যেটা হামলা করেছে, রেডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। বাহরাইনের এই হামলায় বলা হচ্ছে, বিভিন্ন সূত্র থেকে খবর আসছে, 200 মার্কিন সেনা নিহত হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক নগরী দুবাইয়ে হামলা করেছে এবং খলিফা আল বুর্জ যেটা, বুর্জ খলিফা যেটা, যে সবচেয়ে উঁচু টাওয়ার যেটা, সেখানে হামলা করেছে ইরান। নট অনলি দ্যাট, দুবাইয়ে এবং আবুধাবিতে ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল প্রাইভেট বিনিয়োগ আছে। এই বিনিয়োগ করা যে সমস্ত প্রতিষ্ঠান, সেখানে ইরান হামলা চালিয়েছে। সৌদি আরবের রিয়াদে হামলা চালিয়েছে। শুনতে পেয়েছি তুরস্কে হামলা চালিয়েছে। আই এম নট শিওর অ্যাবাউট তুরস্ক, বাট তুরস্কের ব্যাপারে শুনেছি। জর্ডানে হামলা চালিয়েছে, কুয়েতে হামলা চালিয়েছে। ইরাকের যে এরবিল হচ্ছে ইরানের কাছাকাছি সীমান্ত এলাকায়, ইরাকের এরবিল আর ইরানের আরদাবিল, এই দুটো পাশাপাশি সীমান্তবর্তী এলাকা, কুর্দি অঞ্চল, ওই অঞ্চল থেকে আমেরিকার ঘাঁটি আছে, সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে। জর্ডানে হামলা চালিয়েছে। তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে ওমান বাকি আছে, ওমানে একটা ঘাঁটি আছে সম্ভবত আমেরিকার, ওই ঘাঁটিতে হামলা চালিয়ে। এরপর সে আরব সাগর বা ওমান উপসাগরে যে মার্কিন আপনার আর্মাডা, যেটা আব্রাহাম লিঙ্কন প্লাস তার সাথে স্ট্রাইক গ্রুপ যেটা রয়েছে, সেখানেও নাকি হামলা চালিয়েছে। ইরান মিগ-29 ব্যবহার করছে বিভিন্ন আঞ্চলিক। এই চলমান অস্থিরতার মাঝেও কিন্তু আমরা দেখছি যে ইসরায়েলের শীর্ষস্থানীয় বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি যে খামেনি এখনো বেঁচে আছে। এই পাল্টাপাল্টি দাবির আসলে এইটা মূলত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এই কারণে যে যুদ্ধের সময় যতটা সামরিক দিক দিয়ে, অর্থাৎ সামরিক সরঞ্জাম ব্যবহার করে যুদ্ধ হয়, তার যে কোনো অংশেই মানসিক যুদ্ধ যেটা, মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটা, এটা কম হয় না। ইসরায়েল বলবে যে ইরানের সর্বোচ্চ নেতাকে এলিমিনেট করা হয়েছে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। এমনকি সেনাপ্রধান মারা গিয়েছে, এরকম কথাও বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, আমি যে খবর পেয়েছি, আমি বিশেষ কিছু সোর্স থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করি, সেই সমস্ত সোর্স থেকে আমাকে বলেছে যে প্রধান বিচারপতি মারা গেছে। আর পরবর্তীতে হয়তো আরো 2-1 মারা যেতে পারে, কারণ হামলাটা তো তারা প্রিএমটিভ হামলা চালিয়েছে, যেহেতু তারা আগেভাগে হামলা চালিয়েছে, সেক্ষেত্রে আগেভাগের হামলাটা যে কোনো মুহূর্তে সফল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সর্বোচ্চ নেতা বেঁচে আছেন, প্রেসিডেন্ট বেঁচে আছেন, এবং আরও গুরুত্বপূর্ণ নেতা বা সামরিক কমান্ডার তারা সবাই সুস্থই আছেন। এবং ইরান যে পাল্টা হামলা বা পাল্টা জবাব দিচ্ছে, তার থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে ইরানি বাহিনী বা ইরানি জনগণের মনোভাবটা কি। এবং একটু তথ্য জানিয়ে রাখি যে ইরানে এরই মধ্যে কিন্তু মার্শাল ল জারি করা হয়েছে এবং মার্শাল ল দেখভাল করছে মূলত বাসিস। জনসাধারণের বিক্ষোভের খবরও কিন্তু আমরা দেখছিলাম কিছু। না, বিক্ষোভের খবর আজকে আমি কোথাও পাইনি, বিক্ষোভের খবর পাইনি। কিন্তু এইটুকু বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরানি জনগণ যাতে দিস ইজ দেয়ার চান্স, এই চান্সটা ব্যবহার করে ইরানের সরকারকে উৎখাত করে দিতে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন প্রসঙ্গটা তুললেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ বলি। ইরানে জনগণ সরকারের বিরুদ্ধে যায় না বলেই তো ঠেলে ঠেলে পাঠায়, সহজ কথা তো। ইরানের জনগণ যদি এতটাই বেশি ইরানি গভর্নমেন্টের এগেনস্টে থাকতো, তাহলে তো ডোনাল্ড ট্রাম্পকে এবং নেতানিয়াহুকে তাদের পেছনে টাকা খরচ করতে হতো এবং রাস্তায় নামাতে হতো। এই মুহূর্তে আসলে সমীকরণ কি বলে? ডোনাল্ড ট্রাম্পের একমাত্র উদ্দেশ্য কি শাসন ব্যবস্থার পরিবর্তন ইরানে, নাকি ইরানের ব্যবস্থা ধ্বংস করার পায়তারা? আমি সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি।
আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সিরাজুল ইসলাম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, শাসন ব্যবস্থার পরিবর্তন, পরমাণু অবকাঠামো ধ্বংস সহ আর কি কি উদ্দেশ্য নিয়ে ট্রাম্প এগুচ্ছে? আমি আপনার এই উদ্দেশ্যগুলো কি কি উদ্দেশ্য নিয়ে ট্রাম্প এবং ইসরায়েল হামলা চালাচ্ছে সেইগুলো বলার আগে আপনি আপনার যে দুটো প্রসঙ্গ উল্লেখ করলেন, যে পরমাণু কর্মসূচি ধ্বংস এবং ইরানের সরকার পরিবর্তন, আমি এখানে একটু আপত্তি জানিয়ে তারপরে আলোচনাটা শুরু করি। এই যে ইরান তো একটা স্বাধীন রাষ্ট্র, জাতিসংঘের সদস্য, এবং নিরাপত্তা পরিষদে তাদের প্রতিনিধিদের অংশগ্রহণ থাকে, বিভিন্ন সময় সাধারণ পরিষদের অংশগ্রহণ থাকে, বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ থাকে। দ্যাট ইজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা কান্ট্রি, কেমন? এবং তাদের সরকার সেটাও বৈধ সরকার, অবৈধ কোনো সরকার না, নির্বাচিত সরকার। তাদের শাসন ব্যবস্থা তাদের মতো করে। পৃথিবীর সব দেশের শাসন ব্যবস্থা আমেরিকার মতো হবে, এটা কোন চাওয়া? এটা তো একটা অটোক্র্যাটিক ডিমান্ড, এটা তো হতে পারে না। রাশিয়ার মতো করে চলছে। চীনের শাসন ব্যবস্থা কি তারা পরিবর্তন করে দেবে? এবং এই যে চাওয়াটা, তো এত যদি অটোক্রাসিজম যদি ধ্বংস করতে চায়, তাহলে আরব দেশগুলো কি অবস্থায় আছে? পৃথিবীর আরো বহু দেশে তো স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, সেগুলো ইসরায়েল সেটা কি? ফলে আমেরিকার যে চাওয়াটা, এই চাওয়াটা কোনোভাবে বৈধ হতে পারে না, এবং এই চাওয়া নিয়ে আসলে ডিসকাস করাটা একটা বিব্রতকর ব্যাপার। তারপরেও বলি আলোচনার স্বার্থে, এগুলো তো চাইছেই। সবচেয়ে বড় চাওয়াটা কি? একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাই। ইসরায়েল নট এ কান্ট্রি, দ্যাট ইজ জাস্ট মিলিটারি বেস অফ USA ইন দ্য মিডল ইস্ট। সেক্ষেত্রে মিডল ইস্টে তার ঘাঁটিটাকে, অর্থাৎ, এবং কেউ কেউ বলে থাকে যে মিডল ইস্টে ইসরায়েল হচ্ছে আমেরিকার 51তম অঙ্গরাজ্য। ফলে আমেরিকার অবস্থানটাকে শক্তিশালী করার জন্য ইরানকে এইভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। ইরান সেখানে একটা বাধা। আরব দেশগুলো তো সব মুরিদ আমেরিকার, ইসরায়েলের সব মুরিদ। একমাত্র মুরিদ করতে পারেনি, ট্যাবলেটটা খাওয়াতে পারেনি ইরানকে। এটাই সংকট তাদের জন্য। এই ইরানকে যদি ধ্বংস করে দিতে পারে, বিনাশ করে দিতে পারে ইরানের এই শাসন ব্যবস্থা, এই সরকারকে, তাহলে মিডল ইস্টে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে পারে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, মাইক হাকাবি, অ্যাম্বাসেডার টু ইসরায়েল, মাইক হাকাবি, এই 3-4 দিন আগে বলেছেন যে ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের সব আরব দেশ দখল করে নেয়, তাহলে তার কোনো আপত্তি থাকবে না। ওপেন। এখন আসলে আরব দেশগুলোর ভূমিকা কি হবে? আরব দেশগুলোর তো ভূমিকা তাই আছে। আরব দেশগুলো কিছুদিন আগে বলেছিল, ইরান যখন বলেছে যে ভাই, তোমরা যদি তোমাদের ঘাঁটিগুলো ব্যবহার করতে দাও আমেরিকাকে, তোমাদের আকাশপথ যদি ব্যবহার করতে দাও আমেরিকাকে এবং ইসরায়েলকে, তাহলে তোমাদের এখানে কিন্তু তোমাদের মানে সেই সমস্ত ঘাঁটিতে হামলা চালাবো। তখন সবাই বলেছে যে না, আমরা সেটা করব না, এবং তারা সবাই আমেরিকাকে বলেছিল, যে অনুরোধ করেছিল যে এই যুদ্ধ করাটা ঠিক হবে না। কিন্তু এখন ঠিকই প্রত্যেকটা দেশ তাদের ঘাঁটি, মাটি, আকাশপথ, সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়েছে। ফলে তারা যে চিরদিন মেরুদণ্ডহীন অবস্থায় ছিল, সেই অবস্থায় আছে, সেই অবস্থায় থাকবে। এরই মধ্যে সৌদি আরবে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘাঁটিতে, মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, সেই ব্যাপারে তারা নিন্দা জানিয়েছে। ফ্যাক্ট হচ্ছে কি, যে ইরান তো সেই সমস্ত দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনেনি, ওই সমস্ত দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে। জি, ধন্যবাদ জানাচ্ছি। জনাব শামীম কামাল, মধ্যপ্রাচ্য উত্তেজনা নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদে আলোচনা হলো। মার্কিন হামলাকে পূর্ব পরিকল্পনা হিসেবে বললেন পুতিন, এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্বেগ প্রকাশ করেছে চীন। প্রশ্ন রাখতে চাই যে মস্কো এবং বেইজিং কি কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তারা ইরানকে সামরিক সহায়তা দিয়ে যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবে? না, শুধুমাত্র বিবৃতির মধ্যে থাকবে না। আমরা আসলে যে জিনিসটা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, ইরান যদি আক্রান্ত হয়, তাহলে সবচেয়ে বেশি মানে আপনার যে জ্বালানি শক্তি, এনার্জি সেক্টরে সবচেয়ে বেশি এফেক্টেড হবে চায়না একটা বড় কনসার্ন, এবং এর কারণে তো অটোমেটিক্যালি হরমুজে এই চলাচলটা মানে এটা ব্যাহত হবে। অলরেডি ক্লোজ করে দিয়েছে, ক্লোজ করে দিতে বাধ্য, বিকজ যে কোনো নাও করে তাও চলতে পারবে না, যুদ্ধের ভিতরে জাহাজ চলবে। এক্স্যাক্টলি, দিস ইজ কল্ড ব্লকেড। হ্যাঁ, ব্লকেড মানে ইরানের শুধু একটা ঘোষণাই যথেষ্ট, যে আমি যে কোনো, এই যে বলছে না যে মধ্যপ্রাচ্যে যত ধরনের ইসরায়েলি এবং আমেরিকান আছে, আমেরিকান বেইজ, ব্যক্তি, স্থাপনা,
প্রত্যেকটাই এখন আমার বৈধ সামরিক টার্গেট। সো যে কোনো শিপ যেটা ইউএস বাউন্ড সেটা কিন্তু এখন ইরানের বৈধ টার্গেট, সুতরাং হরমুজে পড়লেই ইরান এটাকে আক্রমণ করবে। সো দিস ইজ ভেরি সিভিয়ার অ্যান অ্যাফেয়ার। আচ্ছা, এখন কথা হলো যে বিবৃতির মধ্যে থাকবে না, আবার একই সাথে সামরিক সহায়তা দিয়ে এই যুদ্ধে মানে নগদ কোনো সহায়তা করা সম্ভব না। আপনি দেখেন তাদের যে মিলিটারি ক্যাপাসিটি, এটা কিন্তু ইউএস এর কাছে কিছুই না, ইরানের কোনো সামর্থ্যই নেই বলতে গেলে। তাদের যে মিসাইল বা ড্রোন আছে এইগুলি কোনো অনুপাতেই আসবে না যদি আমি ইরানের সাথে মিলাতে যাই, মানে ইউএস এর সাথে ইরানে মিলাতে যাই। ইরানের সর্বশেষ যে বড় মানে আকাশ যুদ্ধে যেটা শক্তিশালী ছিল সেটা হলো Su-24, মানে এটা কোনো জেনারেশন ওয়ার মানে এয়ারক্রাফটে না। গত যুদ্ধের পরে রাশিয়ার কাছ থেকে Su-35 বা এই ধরনের F-35 স্ট্যান্ডার্ডের কিছু চাহিদা করলো বলে আমি জানি, বাট এটা এখনো ডেলিভারি হয়েছে কিনা সন্দেহ, বিকজ ইট টেক্স এ লং টাইম। এখন কথা হলো যে আপনার বুঝতে হবে যে ইউএসএ কেন এই যুদ্ধে ইনভলভ হলো। দীর্ঘদিন ধরে ইসরায়েল চাচ্ছিল ইউএসএ এই যুদ্ধে যেন সম্পৃক্ত হয়। ইসরায়েল চাচ্ছিল যে তাদের মতো করে যেন মিডল ইস্টটা সাজাবে। ভাই খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন জিনিসটা। এখন দেখুন ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় মানে আমাদের ওই যে মোহাম্মদ বিন তুগলকের মতো পাগলা রাজা আর কি, সিম্পল। এবং তিনি যে পলিসিটা নিয়েছেন এটা কেবল ম্যাডম্যান পলিসি। তো ম্যাডম্যান মানে হয় কি, যা যখন খুশি, হয়তো গলফ খেলতে খেলতে এসে বিলিয়ন ডলারের সে ঘোষণা দিল কার উপরে কত ট্যাক্স করবে এরকম, অথবা এয়ারফোর্স ওয়ানে যখন উঠছে তখন দেখলেন বিশাল সিদ্ধান্ত দিয়ে আদালতের রায়কেও কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না, করবে না এবং সে প্রয়োজন বোধে সমস্ত বিচারপতিকে সরিয়ে দেবে এরকম, এটা হলো ম্যাডম্যান পলিসি। আচ্ছা, এখন প্রত্যেকটা যুদ্ধের কিন্তু দুইটা স্টেট থাকে, একটা হলো হিডেন অবজেক্টিভ আর একটা হলো স্টেটেড অবজেক্টিভ। কিন্তু ওই যে ম্যাডম্যান তো তার কিছুক্ষণ আগে সে যে স্টেটমেন্টটা দিয়েছে তাতে কিন্তু 5টা কারণ উল্লেখ করেছে এই যুদ্ধের। এই কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে ইরানের যে মিসাইল স্থাপনা আছে, শব্দ যেটা ইউজ করেছে রেজ অফ, একদম রেজার যেভাবে শেপ করে এইভাবে ধ্বংস করে দিবে। দ্বিতীয়ত হচ্ছে নেভিকে অ্যানিহিলেট করবে, ইরানের যে নেভাল পাওয়ার আছে এটাকে অ্যানিহিলেট করবে। থার্ড হচ্ছে ইরান যেন ভবিষ্যতে আর যে প্রক্সি ওয়ারগুলি করতে না পারে, ওই যে হিজবুল্লাহকে দিয়ে বা হুতিকে দিয়ে বা সিরিয়া বা ইরাকে যারা আছে এটা পারবে না। হ্যাঁ, আচ্ছা, ফোর্থ পয়েন্ট হচ্ছে কোনোভাবে যেন তারা নিউক্লিয়ার যুদ্ধের মানে নিউক্লিয়ার অস্ত্র বানাতে না পারে। ফিফথ পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তারা বলছে শুধু ইরান নয় গোটা পৃথিবীকে একটা মেসেজ ইউএসএ দিতে চায়, যদি ইউএস ইন্টারেস্টের বিরুদ্ধে কেউ যে তাহলে এরকম সমুচিত জবাব দেবে। এই মেসেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ওই যে বললাম না যে ম্যাডম্যান পলিসির কারণে তার হিডেন অবজেক্টিভ আর স্টেটেড অবজেক্টিভ মধ্যে কোনো তফাৎ নেই। এখন নিশ্চয়ই একটি বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে এই যুদ্ধ কি পরমাণু যুদ্ধের দিকে অগ্রসর হবে কিনা, বিশ্বের যে শক্তিধর দেশগুলো আছে তারা যদি এই যুদ্ধে সামিল হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আলামত দেখেন কিনা। আমি সেই বিস্তারিত ব্যাখ্যাটা শুনবো বিরতির পর। দেশের জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে পরমাণু যুদ্ধ কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে কিনা। আচ্ছা, এটা প্রথম ইরান বলল বা ইরান এবং ইসরায়েল বিশেষ করে এটা ওপেন এয়ার। হ্যাঁ, আমরা যে মিলিটারি মানে অ্যাজ এ ওয়ার অ্যানালিস্ট যদি আমি বলতে চাই, তাহলে এটা যখন দুই দেশের মধ্যে হয় তখন এটাকে আমরা লিমিটেড ওয়ার বলি। হ্যাঁ, আর যখন একাধিক দেশের সাথে হয় তখন চ্যানেল ওয়ার, এটাকে জেয়াল ওয়ার বলা হয়। আচ্ছা, এখন নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার হবে কি হবে না, ইরান দাবি করে আসছে যে তাদের এই যে ইউরেনিয়ামের যে ডিপোজিশন এটা হচ্ছে গিয়ে পাইলিংটা, এটা হচ্ছে পিসফুল এঙ্গেজমেন্টের জন্য। এখন ভাই যেটা বললেন যে ইরান ঘোষণা দিয়েছে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবে বা ব্যবহার করবে, তৈরি করতে পারে, এরকম যদি বলে থাকে তাহলে কিন্তু এটা ইরানের বিপক্ষে যাবে, বিকজ এতদিন তারা বলছে শান্তির পক্ষে, বাট বাধ্য যদি হয় তাহলে তৈরি করতে পারে। আচ্ছা, এখন কথা হলো যে আপনার নিউক্লিয়ার ডেটারেন্সটার বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু ডেটারেন্স ক্রিয়েট করতে হবে, হঠাৎ করে কাজ হবে না। আপনি দেখেন নর্থ কোরিয়া কিছুদিন পর পর একটা করে নিউক্লিয়ার টেস্ট করে, এটার মাধ্যমে দেখিয়ে দেয় আমার এটা আছে। এবং নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে প্যারালাল 38 বরাবর 1000 আর্টিলারি গান প্লেস করা আছে, যেটা একদম সিউল পর্যন্ত কভার করা যায়। মানে শুধুমাত্র আদেশ দিবে একদম রাজধানীর সিউল একদম ধূলিসাৎ করে দিতে পারবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তার নিউক্লিয়ার পাওয়ার আছে বলে কিন্তু সে কিছুদিন পর পর এটা টেস্ট করে দেখিয়ে দেয়। ইরান এই জায়গাটা পিছিয়ে আছে। ইরানের যদি এই সামর্থ্য থেকেই থাকে, আমি মনে করি একজন মানে ওয়ার স্ট্র্যাটেজি স্টুডেন্ট হিসাবে এই যুদ্ধের পরে ইরান অ্যাটলিস্ট ঘোষণা দিয়ে নিউক্লিয়ার অস্ত্রে যাওয়া উচিত।
তাছাড়া কিন্তু ইরানের এবার মানে বিপদ সব দিক থেকে গেছে। দেখুন কিছুক্ষণ আগে ইউএই ডিক্লেয়ার করেছে রিটালিয়েট করবে। এখন একইভাবে যদি কাতার, কুয়েত, সৌদি আরব সব দেশ বলে রিটালিয়েট করবে, তাহলে তো কোণঠাসা হয়ে যাবে মানে ইরান এককভাবে। সো এই বিষয়গুলিকে সামনে রেখে সামনের খুব ভয়াবহ কিন্তু একটা বিপদ আছে। গত জুনের যুদ্ধ কিন্তু ছিল ইসরায়েলকে খুশি করার যুদ্ধ। এবারকার যুদ্ধটা কিন্তু সরাসরি, যেহেতু ফিফথ ফ্লিটকে অ্যাটাক করেছে, কারণ ফিফথ ফ্লিট হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজিক তাদের অবস্থান যেটা গালফ, তারপরে আপনার কি বলে ইন্ডিয়ান ওশন থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত, আফ্রিকার মধ্যে পুরো রিজিয়নের একটা বড় ধরনের সেইখানে স্ট্রাইক করেছে। সুতরাং ইউএসএ এটা সহজে স্বাভাবিকভাবে নেবে না, আর অল্প সময়ের মধ্যে চায়না বা রাশিয়া তাদের পাশেও দাঁড়াতে পারবে না। সুতরাং এখন কিন্তু ইরানের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। তবে হ্যাঁ, দেশপ্রেমের পয়েন্ট থেকে যেটাই তার সামর্থ্য আছে না সেটা দিয়ে সর্বোচ্চভাবে রিটালিয়েট করবে, এটাই হয়তো বা ইরানের এখন সর্বশেষ অবস্থান হবে। সিরাজুল ইসলাম, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কি এই মুহূর্তে কোনো কার্যকর ভূমিকা নেবে নাকি নীরব দর্শকের ভূমিকাই থাকবে? না, নীরব দর্শকের ভূমিকাই থাকবে না। আমরা এরই মধ্যে জেনেছি যে রাশিয়া এবং চায়না যৌথভাবে ইমার্জেন্সি মিটিং কল করেছে। হয়তো আজকে যখন বাংলাদেশে গভীর রাত হয়ে যাবে তখন হয়তো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মিটিং হতে পারে, অথবা ফ্রান্স মিটিংয়ের আবেদন জানিয়েছে, আহ্বান জানিয়েছে, সেটাও হতে পারে। তার মানে আজকালকের ভেতরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটা মিটিং হবে এবং সেখান থেকে অনেক আলাপ আলোচনা হবে। বাট ফ্যাক্ট হচ্ছে কি যে জাতিসংঘ পুরোটা, শুধু নিরাপত্তা পরিষদ না, পুরোটাই তো মেইনলি চালায় আমেরিকা, অর্থাৎ আমেরিকার কথাই জাতিসংঘ চলে অনেকটাই। ছোট্ট করে একটু জানতে চাই 2-4 লাইনে যে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের এখন কি করণীয়? ইরানে অবস্থানরত বাংলাদেশি অল্পই আছে, বাট সেটা কয়েক হাজার হয়তো। পিতা হিসেবে আপনার উদ্বেগটা প্রকাশ করেন। থ্যাংক ইউ। আমার ছেলে সেখানে রয়েছে, সে ডাক্তারি পড়ে তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে, 4th ইয়ারের স্টুডেন্ট। আমি আমার ছেলের পিতা হিসেবে আমার অনেক সহকর্মী রয়েছে সেখানে, প্লাস আমার বাংলা ভাষাভাষী বা বাংলাদেশি ভাই ব্রাদার বোনেরা যারা রয়েছে, তাদের সবার ব্যাপারে আমার একই রকমের উদ্বেগ যে ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধের আগে চায়না থেকে শুরু করে বহু দেশ ইরান থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে, ওয়ার্নিং দিয়েছে, চলে যাওয়ার জন্য বলেছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সম্ভবত এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি এই জায়গা থেকে আবেদন জানাবো সরকারের কাছে, বিশেষ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি সরাসরি আবেদন জানাতে চাই।